সুপ্রিয় স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রীরা, আমি তোমাদের আজকে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এক্সারসাইজ 103A কমার্স পাবলিকেশনের এই অঙ্কটা করাবো। তোমাদের বই থাকলে প্রশ্নটা তোমরা দেখে নিও। এক্সারসাইজ 103A, প্রশ্নটা খেয়াল করো। অথরাইজড ক্যাপিটাল 5000 শেয়ার্স অফ টাকা 10 ইচ। 5000 শেয়ার্স। অথরাইজড ক্যাপিটাল মানে যে পরিমাণ ক্যাপিটাল নিয়ে একটা কোম্পানি গঠিত হয় অর্থাৎ নিবন্ধিত হয় তাকে বলে অথরাইজড ক্যাপিটাল। তো সে নিবন্ধিত মানে সে কারবারটা গঠন করছে, কোম্পানি গঠন করছে 5000 শেয়ার 10 টাকা করে 50,000 টাকা দিয়ে। এরপরে বলা আছে ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল মানে অথরাইজড ক্যাপিটালের সে কতটুকু অংশ ইস্যু করেছে। তো 5000 শেয়ার নিয়ে সে নিবন্ধিত হলো, তার মধ্যে ইস্যু করেছে 4000 শেয়ার অফ টাকা 10 ইচ, টাকা 7.50 কল্ড আপ। দেখো এখানে মানে 4000 শেয়ার ইস্যু করেছে, বাজারে বিক্রির জন্য ছেড়েছে 10 টাকা করে, কিন্তু এই 10 টাকার মধ্যে 7.5 টাকার শেয়ার সে তলব করেছে, অর্থাৎ 7.5 টাকার পর্যন্ত শেয়ার সে জারি করছে বা পরিশোধ করার জন্য বলছে শেয়ার হোল্ডারদেরকে। কলস ইন এরিয়ার মানে এই যা ইস্যু করছে তার মধ্যে আবার বকেয়া আছে। কলস ইন এরিয়ার মানে হচ্ছে বকেয়া। ইন রেসপেক্ট অফ 200 শেয়ার্স, 200 শেয়ারের টাকা সে পায় নাই, অর্থাৎ 200 শেয়ারের টাকা বকেয়া আছে 500 টাকা। এরপরে দেখো পারচেস অ্যান্ড সেলস, ইনভেন্টরি, আদার এক্সপেন্স, এগুলো তোমরা জানো। ইনভেস্টমেন্ট, জেনারেল রিজার্ভ, প্ল্যান্ট, এয়ার অ্যান্ড এপি, গুডস আউট অন কনসাইনমেন্ট, এই জিনিসটা একটু বোঝো। এটা দেওয়া আছে তোমার 720 টাকা। ওকে, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি এটা। ক্যাশ অ্যাট ব্যাংক, ট্যাক্সেশন প্রভিশন অর্থাৎ আয়কর সঞ্চিতি, ইনভেস্টমেন্ট ইনকাম, বিনিয়োগ হতে আয়, ট্যাক্স পেইড করছে কত, পিএল অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ আগের বছরের ব্যালেন্স দেওয়া আছে। টাকাগুলো এখানে সব দেওয়া আছে, খেয়াল করবা। ওকে, এবার দেখো সমন্বয় কি বলেছে, অ্যাডজাস্টমেন্ট। ক্লোজিং ইনভেন্টরি টাকা 10,090, সেলস ইনক্লুড টাকা 3,200, গুডস অন সেলস অর রিটার্ন কস্ট প্রাইস টাকা 2,500। মানে কি, সেলস ইনক্লুড বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে 3,200 টাকার, গুডস অন সেলস অর রিটার্ন বিক্রয়ের মধ্যে 3,200 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রি হইতে পারে, ফেরত আসতে পারে। 3,200 টাকার পণ্য যার কস্ট প্রাইস ক্রয় মূল্য দেওয়া আছে 2,500 টাকা। এরপরে মেক প্রভিশন অফ 20% অন অ্যাকাউন্টস রিসিভেবল ফর ব্যাড ডেটস, অনাদায়ী পানা সঞ্চিতি এয়ারের উপর 20% ধরতে বলেছে। ট্যাক্সেশন প্রভিশন ইজ টু বি ইনক্রিজড, আয়কর সঞ্চিতি বাড়াতে হবে 5,000 টাকা পর্যন্ত, 5,000 টাকা দ্বারা। প্রপোজ ডিভিডেন্ড 10%, অর্থাৎ প্রস্তাবিত লভ্যাংশ 10%, ওয়ার ট্যাক্স রেট ইজ 10%। আমি যা লভ্যাংশ প্রস্তাবনা দিয়েছি তার উপর আবার 10% ট্যাক্স হবে। এরপর অল দ্য গুডস অন কনসাইনমেন্ট হ্যাভ বিন সোল্ড ফর টাকা 900 সাবজেক্ট টু এজেন্টস কমিশন অফ 5%। এটা একটু খেয়াল করো। কনসাইনমেন্ট মানেটা হচ্ছে কি, মনে করো তোমার চিটগাঁয়ে ব্যবসা আছে, তুমি ঢাকায় পণ্যটা বিক্রি করতে চাচ্ছ। তো তুমি এখানে এই যে এখানে ট্রায়াল ব্যালেন্স একটা গুডস আউট অন কনসাইনমেন্ট দেওয়া আছে 720। আমি 720 টাকার পণ্য চিটগাঁও থেকে ঢাকায় পাঠিয়েছিলাম সেল করার জন্য। তো এখানে বলেছে যে সে অল দ্য গুডস অন কনসাইনমেন্ট হ্যাভ বিন সোল্ড, যতগুলো মাল পাঠানো হয়েছিল চালানি কারবারে তার সবগুলো মাল বিক্রি হয়েছে 900 টাকা। তো কে বিক্রি করবে, ওখানে একজন এজেন্ট ঠিক করা হয়, প্রতিনিধি ঠিক করা হয়, সে আমার মালটা সেল করে দিবে। তো আমি 720 টাকার মাল পাঠাইছিলাম ক্রয় মূল্য, ও বিক্রি করছে 900 টাকায়। এই বিক্রয় মূল্যের উপর তাকে কমিশন দিতে হবে কত পার্সেন্ট, 5%, তাকে 5% কমিশন দিতে হবে। এরকম যখন দেওয়া থাকে তখন এই কনসাইনমেন্টের উপরে, চালানি গুডস অ্যান্ড কনসাইনমেন্টের উপর একটা লাভ বা ক্ষতি হলে সেটা বের করতে হয়। আচ্ছা, এই হলো আমার মোটামুটি কোশ্চেন। এবার আমরা অঙ্কটা শুরু করব।
তো সবার আগে আসো ইনকাম স্টেটমেন্টের দিকে। ইনকাম স্টেটমেন্টে খেয়াল করো, সবার আগে আমরা কি জানি, সেলস বসে। সেলস দেওয়া আছে তোমার 36,310। আমরা একটা অ্যাডজাস্টমেন্ট পেয়েছিলাম, গুডস সেল অন রিটার্ন বেসিস, মানে ওই যে আমি বলেছিলাম তোমাদেরকে বিক্রয়ের মধ্যে আমার একটা মাল অন্তর্ভুক্ত আছে যেটা বিক্রিও হইতে পারে, ফেরতও আসতে পারে। তো মাল যদি ফেরত চলে আসে তাহলে আমার কি হয়, সেল কমে যায়। আর সেলের সাথে অলওয়েজ রিলেশন থাকে এআরের। সেল যদি কমে যায় তাহলে এআরও কমে যাবে, অর্থাৎ সেলের সাথে দেনাদারের সম্পর্ক থাকে। সেল কমে গেলে এআরও কমে যাবে। আর একটা জিনিস, মাল যদি ফেরত চলে আসে তাহলে আবার গুদামে মাল ফেরত চলে আসছে, তার অর্থ হচ্ছে কি আমার ক্লোজিং স্টক বেড়ে যাবে। মাল আমার গুদামে চলে আসছে তাহলে অবশ্যই আমার সমাপনী মজুত পণ্য কী হবে, বেড়ে যাবে। তো প্রথমে আমি সেলস থেকে গুডস অন সেল অর রিটার্ন বেসিস, আমি যেটা মাল বিক্রি হইতে পারে, ফেরত আসতে পারে, যেরকম মাল বিক্রয়ের মধ্যে ইনক্লুড করা ছিল সেটা আমি সেল থেকে সবার আগে কি করব, বাদ দিব। সেলস দেওয়া আছে 36,310, আর অ্যাডজাস্টমেন্টে সেটা দেওয়া ছিল 3,200। তো সেলস থেকে মাইনাস করে এটা আমরা আউটারে নিয়ে যাব। এরপরে হচ্ছে লেস কি, সেলস থেকে বাদ দিতে হবে লেস কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সবার আগে আসে ওপেনিং ইনভেন্টরি, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। ওপেন ইনভেন্টরি দেওয়া আছে কোশ্চেনে 2,720। সে ওপেনিং ইনভেন্টরির সাথে অলওয়েজ কি যোগ করতে হয়, পারচেস। পারচেস যোগ করলেও তোমার পারচেস হচ্ছে তোমার অ্যাড পারচেস, পারচেস হচ্ছে তোমার 29,120। তো ওপেনিং ইনভেন্টরি আর পারচেস যোগ করলে আসে 31,840। তার থেকে আমার বাদ দিতে হবে কি, ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে আমার 10,090। আমি কিন্তু একটু আগে বলে দিয়েছিলাম যে সেলসের মধ্যে আমাদের সেলস ও রিটার্ন বেসিসে যে মালটা অন্তর্ভুক্ত করা আছে, আমার যদি মাল ফেরত চলে আসে আমার তাহলে কি বেড়ে যাবে, সমাপনী মজুত পণ্য বেড়ে যাবে। আর সমাপনী মজুত পণ্য সবসময় আমরা কস্ট প্রাইসে ধরবো। তো ওই যে 3,200 টাকার মাল বিক্রি অন্তর্ভুক্ত ছিল তার কস্ট প্রাইস হচ্ছে 2,500। 2,500 এডিশন করলে ক্লোজিং ইনভেন্টরির সাথে তাহলে আমার টাকা হবে 12,590। এই দুটোটা যোগ করলে আসবে, দুটোটা যোগ, কস্ট অফ গুডস, ওপেন ইনভেন্টরি আর পারচেস, এগুলো সব যোগ করলে আমার আসতেছে 12,590। তার সাথে আমাকে যোগ করতে হবে ওয়েজেস। ওয়েজেস যোগ করে যা হবে সেটা আবার আমি আউটারে মাইনাস করে ফেলবো। তো সবগুলো মাইনাস করলে আমার গ্রস প্রফিট দেখাচ্ছে, সব মাইনাস করলে আমার গ্রস প্রফিট হবে 9,760। এ হচ্ছে গ্রস প্রফিট, মানে মোট লাভ। এবার এখান থেকে আমি কি করব, দেখো সবসময় গ্রস প্রফিট থেকে কি বাদ দিতে হয়, অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় আমরা কি কি জানি, পরিচালন ব্যয় হচ্ছে কি, বেতন অর্থাৎ স্যালারিজ, তারপরে তোমার রেন্ট, ব্যাড ডেপস এক্সপেন্স, যে কোনো ডেপ্রিসিয়েশন। তো এখানে আমার সবার আগে ব্যাড ডেপস লিখেছি। তো ব্যাড ডেপসটা সবসময় কিসের উপর ধরতে হয়, এআরের উপর ধরতে হয়। তো আমার কোশ্চানে দেখো এআর কত ছিল, ভালো করে খেয়াল করো। কোশ্চানে এআর দেওয়া ছিল আমার, এই যে এআর, এআর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে তোমার 14,200। এয়ার হচ্ছে 14,200। এয়ার থেকে আমাকে কি বাদ দিতে হবে, ওই যে সেলস ইনক্লুড টাকা 3,200, গুডস অন সেলস আর রিটার্ন, ওই যে সেলস থেকে এয়ার থেকে আমাকে এই 2 নম্বর সমন্বয় যেটা ছিল বিক্রয় কমে যাবে বলেছিলাম, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক থাকে 3,200, এটাও বাদ দিতে হবে। এয়ার যা আছে তার থেকে 3,200 বাদ দিতে হবে। তারপর গিয়ে আমি ব্যাড ডেপস ধরবো, প্রভিশন ধরবো 20%, মেক প্রভিশন অফ 20% অন এয়ার, এটা আমি ধরবো 20%। আচ্ছা,
এবার আসো ব্যাড ডেটস প্রভিশন গেল আমার। এরপর আসবে কি আমার আদার এক্সপেন্সেস। আদার এক্সপেন্সেস 820, এই দুইটা যোগ করলে আউটারে যাবে 3020। তো গ্রস প্রফিট থেকে এটা মাইনাস করলে আসবে 6740। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম আমার কিছু নাই, নন অপারেটিং ইনকাম যোগ করতে হবে, নন অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। তো নন অপারেটিং ইনকাম হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম, যেটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল। ইনভেস্টমেন্ট ইনকাম হচ্ছে 620। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রফিট অন কনসাইনমেন্ট। এটা একটু খেয়াল করে পরীক্ষা আসে, প্রফিট অন কনসাইনমেন্টটা কীভাবে বের করছে দেখো। ওকে, এখানে খেয়াল করো, এখানে প্রথমে দেওয়া আছে সেল ভ্যালু অফ কনসাইনমেন্ট গুডস। যে মালটা কনসাইনমেন্ট অর্থাৎ চালানি কারবারে প্রেরণ করা হয়েছিল 900 টাকা দিয়ে, এজেন্ট বিক্রি করেছে 900 টাকা। অলওয়েজ এখান থেকে আমাকে সবার আগে কি বাদ দিতে হবে, এজেন্ট কমিশন বাদ দিতে হবে 5%। তো 900-এর 5% হচ্ছে 45, সেটা মাইনাস করলে 855 থাকে। এইটা আমি দেখো এখানে ডিউ অন কনসাইনমেন্ট, এটা মানে হচ্ছে আমি যে প্রতিনিধির কাছে মাল পাঠিয়েছিলাম 720 টাকার, সে যে মালটা বিক্রি করলো 900 টাকা, এই 900 টাকার উপর তাকে আমার সব সময় 5% কমিশন দিয়ে দিতে হবে। কমিশন দেওয়ার পরে যে টাকাটা থাকবে, প্রতিনিধির কাজ হচ্ছে সে টাকাটা আমাকে পাঠিয়ে দেওয়া। তাহলে আমি প্রতিনিধির কাছ থেকে পাবো কত, এজেন্টের কাছ থেকে পাবো 855, যাকে বলা হচ্ছে ডিউ অন কনসাইনমেন্ট। এখান থেকে সবসময় বাদ দিতে হবে কস্ট প্রাইস অফ কনসাইনমেন্ট গুডস। আমি যে মালটা তার কাছে পাঠিয়েছিলাম তার কস্ট প্রাইস কত, তার কস্ট প্রাইস ছিল 720, যেটা ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে দেওয়া ছিল। আচ্ছা, তো কস্ট প্রাইস বাদ দিলে আমার আরও লাভ থাকে কত, 135। এটা হচ্ছে আমার লাভ, প্রফিট অন কনসাইনমেন্ট। এটা হচ্ছে আমার নন অপারেটিভ ইনকাম, এটা আমার লাভ হয়ে গেল। ওকে, তার এবার অঙ্কে আসো। অঙ্কে দেখো, এবার অঙ্কে দেখো, এখানে আমার প্রফিট অন কনসাইনমেন্ট, প্রফিট অন কনসাইনমেন্ট ছিল 135, দুইটা যোগ করলে আউটারে গেছে 755। আর এটার সাথে উপরের অপারেটিং ইনকাম যোগ করলে আসে 7495। ওকে, তার থেকে এবার আমাকে কি করতে হবে, নন অপারেটিং এক্সপেন্স কিছু নাই প্রশ্নে, তার থেকে আমাকে সবার আগে ট্যাক্সেশন প্রভিশন, আয়কর সঞ্চিতি, যেটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া ছিল 5000, ট্যাক্সেশন প্রভিশন আমাকে বাদ দিতে হবে 5000। আয়কর সঞ্চিতি এটা যদি সমন্বয়ে থাকে তাহলে এখান থেকে বাদ যাবে, তো বাদ গেলে নেট প্রফিট হবে আমার 2495। এটা হচ্ছে আমার নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ কর বাদ দেওয়ার পরবর্তী নেট ইনকাম। কর পরবর্তী বাদ দেওয়ার নেট ইনকাম হচ্ছে আমার এই তোমার 2495। এবার আসো, এই হলো আমার নেট ইনকাম, আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে রিটেন আর্নিংস স্টেটমেন্ট বের করতে হবে, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী করতে হলে সবার আগে আমার ট্রায়াল ব্যালেন্সে একটা পিএল অ্যাকাউন্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে লাস্ট ইয়ারের প্রফিট, যেটা ট্রায়াল ব্যালেন্সে সবার নিচে দেওয়া আছে। সেইটা আমাকে এখানে সবার আগে লিখতে হবে লাস্ট ইয়ার প্রফিট বিডি। তো লিখলাম আমি 6050। এখান থেকে সবার আগে বাদ যাবে একটা ট্যাক্স পেইড ছিল, ইনকাম ট্যাক্স পেইড, যেটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। আমি তোমাদেরকে কোশ্চেনটা আবার দেখাচ্ছি। এই যে এখানে এখানে দেওয়া ছিল তোমার, এই যে ট্যাক্স পেইড দেওয়া আছে এখানে 4000 ট্যাক্স পেইড। তারপর পিএল অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে এখানে 6050, দেখেছো। তারপরে আসো, এখানে আমাদের আরেকটা সমন্বয় ছিল প্রপোজ ডিভিডেন্ড 10%, হোয়ার ট্যাক্স রেট ইজ 10%, খেয়াল রাখবা। ওকে, তো এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি আবার। দেখো এখন এখানে আমি লাস্ট ইয়ার প্রফিট থেকে কি বাদ দিলাম, ইনকাম ট্যাক্স পেইড
4000 বাদ দিলে আমার হয় 2050। তার সাথে আমাকে যোগ করতে হবে কারেন্ট ইয়ার প্রফিট, নেট ইনকাম যেটা আমরা বের করলাম। কারেন্ট ইয়ার প্রফিট আমার বের হয়েছিল 2495। তো এই দুটো যোগ করলে আমার আসে 4545। তার থেকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েশন কিছু বাদ দিতে হবে, অর্থাৎ আমি আমার নেট ইনকামের টাকাটা কোথায় বন্টন করব। তো অ্যাপ্রোপ্রিয়েশন আমি আগেও বলেছি, এখানে আসবে শুধু তোমার যত রকমের ডিভিডেন্ড সংক্রান্ত আছে, যত রকমের ফান্ড ট্রান্সফার আছে, সবগুলো এখান থেকে মাইনাস হয়। তো তোমরা দেখো প্রপোজড ডিভিডেন্ড, একটু আগে কিন্তু আমি অ্যাডজাস্টমেন্টটা বলেছিলাম। প্রপোজড ডিভিডেন্ডটা কীভাবে পেলাম দেখো, আমার সমন্বয়ে ছিল প্রপোজড ডিভিডেন্ড, কোশ্চেনে দেওয়া ছিল তোমাদের এই যে proposed dividend 10%, where tax rate is 10%, যেটা লভ্যাংশ দেওয়া হবে তার উপর 10% ট্যাক্স দিতে হবে। খেয়াল রাখবা সব সময় প্রপোজড ডিভিডেন্ড অর্থাৎ এই যে প্রস্তাবিত লভ্যাংশ, এটা অলওয়েজ হবে তোমার পেইড আপ ক্যাপিটালের উপরে। তো পেইড আপ ক্যাপিটাল আমরা কিভাবে পাবো, এখানে দেখো, এখানে আমার ক্যাপিটাল দেওয়া ছিল 30,000, তার মধ্যে কলসিন এরিয়ার অর্থাৎ বকেয়া ছিল, কলসিন এরিয়া ছিল 500, দেখছো 500, আর কলড আপ ক্যাপিটাল ছিল 30,000। তো এখন তাইলে আমরা কিভাবে বের করব, দেখো এখানে দেখো, এখানে দেওয়া আছে পেইড আপ ক্যাপিটাল, ওই যে 30,000 থেকে 500 কলসিন এরিয়ার বকেয়া ছিল, সেটা বাদ দিলে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 29,500। ওকে, এইটার উপর এখন আমি প্রপোজ ডিভিডেন্ড ধরবো 10%। সব সময় প্রপোজ ডিভিডেন্ড হয় পেইড আপ ক্যাপিটালের উপরে। তো 29,500-এর উপর ডিভিডেন্ড হচ্ছে 2,950। আর আমাকে এইটার আবার 10% কি দিতে বলেছে, ট্যাক্স দিতে বলেছে। তো 2,950 10% ট্যাক্স হচ্ছে 295। কেমন, 2,950-এর উপর ট্যাক্স দিতে হবে 295 টাকা। আচ্ছা, একটু খেয়াল রাখবা, এবার অঙ্কে চলে যাচ্ছি। ওকে, এখানে দেখো প্রপোজড ডিভিডেন্ড দেখো 2,950, এখানে এখন আমি ট্যাক্সটা ধরি না, একটু পরেই দেখাই দিব। অর্থাৎ লভ্যাংশ দিতে হবে আমাকে 2,950 টাকা। তো এটা বাদ দিলে আমার তাহলে এই আনঅ্যাপ্রোপ্রিয়েটেড প্রফিট সিডি, এটা বাদ দিলে আনঅ্যাপ্রোপ্রিয়েটেড প্রফিট আমার বের হবে 1,595। ওকে, এই হলো আমার রিটেন আর্নিংস স্টেটমেন্ট। এখানে আরেকটা জিনিস করার কথা, যেটা তোমরা এখানে দেখো নেট প্রফিট হয়েছে 2,495। তো এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বলেছিলাম যে কোনো ফান্ডের ট্রান্সফার ওখানে যায়, তো কেন আমার তাহলে এই জিনিসটা আসলো না? ট্রান্সফার, যে কোনো ট্রান্সফার তো রিটেন আর্নিংস স্টেটমেন্টে আসে, তাহলে এটা কেন আসলো না? এখানে দেওয়া আছে ট্রান্সফার টাকা 5,000 টু জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি তহবিলে আমাকে 5,000 টাকা ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করবো কিসের উপরে? অলওয়েজ নেট ইনকামগুলোর উপরে ট্রান্সফার করতে হয়, অলওয়েজ আমাকে ট্রান্সফার করতে হয় নেট ইনকামের উপরে। তো আমার নেট ইনকাম দেখো, আমাকে ট্রান্সফার করতে বলেছে 5,000 টাকা, কিন্তু আমার নেট ইনকাম এসছে মাত্র 2,950। তো আমার লাভই হলো 2,950 টাকা। আমি 5,000 টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করবো কিভাবে? সেটা তো আমি পারবো না। আমার যদি নেট ইনকামই বেশি না হয়, তাহলে আমি রিজার্ভে ট্রান্সফার করব কিভাবে? এটা খেয়াল রাখবা। নেট ইনকাম যদি ট্রান্সফারের থেকেও কম হয়ে যায়, তাহলে কোনো টাকা ট্রান্সফার করার দরকার নাই। ওকে, তো এবার আসো, তাহলে সেজন্য আমি ওই ট্রান্সফারটা এখানে আনি নাই। এবার দেখো ব্যালেন্স শিটটা কীভাবে করব? সবার আগে আমি সেদিনও বলেছিলাম, সবার আগে অথরাইজড ক্যাপিটাল আসে। অথরাইজড ক্যাপিটালটা প্রশ্নে দেওয়াই ছিল 5,000 শেয়ার ছিল 10 ইচ, তাহলে হলো 50,000। ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইবড এবং ইস্যুড ক্যাপিটাল হচ্ছে আমার 4,000 শেয়ার ছিল 10 টাকা করে, 40,000। এগুলো পোস্টে দেওয়াই ছিল। কলড আপ ক্যাপিটাল অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, এইটাও পোস্টে দেওয়া ছিল যে তোমার 4,000 শেয়ার @ 10 টাকা ইচ টাকা 7.5 কল্ড, অর্থাৎ আমি
ইস্যু করছে 10 টাকা করে, কিন্তু আদায় করতে পারছি বা জারি করছি 7.5 টাকা করে, অর্থাৎ 10 টাকা পুরোটাই আমি পাই নাই, 7.5 টাকা পর্যন্ত আমি জারি করছি, বিক্রি করার জন্য বলছি। তাহলে 4000 শেয়ারকে 7.5 টাকা দিয়ে যদি গুণ করি তাহলে আসে 30,000। এটা হচ্ছে কল্ড আপ ক্যাপিটাল, অর্থাৎ তলবকৃত মূলধন। এবার আমি আদায় করছি কত দেখো, এই 30,000-এর মধ্যে আমার কলস ইন এরিয়ার অর্থাৎ বকেয়া ছিল 500, তাহলে আমি আদায় করতে পারছি কত, 29,500, অর্থাৎ আমি আদায় করতে পারছি, আদায় হয়েছে, পরিশোধিত মূলধন হয়েছে আমার 29,500 টাকা। এবার আসো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, পরের হেডলাইন হচ্ছে রিজার্ভ, সঞ্চিতি এবং উদ্বৃত্ত। এখানে কি কি আসে, জেনারেল রিজার্ভ আসে। তো জেনারেল রিজার্ভ কোশ্চেনে দেওয়াই ছিল 10,000। আবার আমরা যেটা রিটেন আর্নিংসের ব্যালেন্স শিটে বের করছি আনঅ্যাপ্রোপ্রিয়েটেড প্রফিট, সেটা হলো 1,595। এটা হচ্ছে আমার আনঅ্যাপ্রোপ্রিয়েটেড প্রফিট। এছাড়া লং টার্ম সিকিউরিড লোন আমার কোশ্চেনে কিছু নাই, যে নীল লেখা হয়েছে। এরপর আসা কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড প্রভিশন, অর্থাৎ চলতি দায়। চলতি দায়গুলো কী কী, এপি পোস্টটা দেওয়াই আছে 2030। এপির পরে হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন, আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি 15,000। তারপর হচ্ছে ডিভিডেন্ড পেয়েবেল। এবার এটা খেয়াল করো, ডিভিডেন্ড পেয়েবেল আমি তো 2,950 টাকা প্রপোজ ডিভিডেন্ড ছিল, তার উপর আমার ট্যাক্স ছিল 295। তাহলে 2,950 থেকে 295 টাকা যদি বাদ দিই তাহলে ডিভিডেন্ড পেয়েবেল অর্থাৎ পরিশোধ করতে হবে কত, 2,655। আর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ উৎসে ট্যাক্স কর্তন করা হয়েছিল 295 টাকা, যেটা ডিভিডেন্ডের উপর আমি 10% ধরেছিলাম। তো সবগুলো যোগ করলে লাইবিলিটি সাইড আসে 61,075। এই হলো আমার ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড। এবার আসে অ্যাসেট সাইড। অ্যাসেট সাইডে তেমন ঝামেলা নেই, ফিক্সড অ্যাসেট। সবার আগে প্ল্যান্ট বসে গেছে, কোশ্চেনে ছিল। এরপর ইনভেস্টমেন্ট হেডলাইন দিয়ে ইনভেস্টমেন্ট বসানো হয়েছে, কোনো সমস্যা নাই। কারেন্ট অ্যাসেট ক্লোজিং ইনভেন্টরি, যেটা আমরা অলরেডি ইনকাম স্টেটমেন্টে করেছিলাম, সেখানে যোগ বিয়োগ করে আমরা পেয়েছিলাম 12,590 এয়ার থেকে আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম। সেল অন রিটার্ন বেসিস এটা বাদ গেছে 3,200। তার থেকে আবার আমার প্রভিশন ফর ব্যাড ডেবস হচ্ছে তোমার সেখানে কত 20% ছিল, সেটা ছিল প্রভিশন ফর ব্যাড ডেবস অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতি, সেটা বাদ গিয়ে আউটারে গেছে 8,800। ডিউ ফ্রম কনসাইনি, ওই যে তোমাদেরকে আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম চালানি প্রাপকের নিকট আমি কত টাকা পাবো, সে যত টাকার মাল বিক্রি করছে তার থেকে তার কমিশন বাদ দিয়ে বাকি যে টাকাটা আছে সেটা সে আমাকে ফেরত দিবে, আমি তার কাছ থেকে পাবো। সেজন্য ডিউ ফ্রম কনসার্নি হলো 855, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, এগুলো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, সব বসিয়ে দিলাম। সব যোগ করলে মিলে গেলো 61,075। তো তোমরা ভালো করে অঙ্কটা পুরোটা করবা। এই হচ্ছে আমার আজকের অঙ্ক। এগুলো অনেক বড় অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে অঙ্কটা করবা আর সবাই সামনে বই রাখবা, কারণ বড় বড় অঙ্ক কোশ্চেন সামনে থাকতে হবে, না থাকলে তোমরা অঙ্কটা করতে পারবা না। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।